অযোগ্য ব্যক্তিকে যখন যোগ্যদের খবরদারি করতে দেওয়া হয় সেটা তার কাছে অনেকটা ভেড়া হয়ে বাঘের পালে নেতৃত্ব দেওয়ার মতো হয়। অল্প বয়স্ক কয়েকজন অচেনা ছাত্রদের ডাকে সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসছিল, কারণ সেটা হচ্ছে কমান্ড। ঠিক যে কমান্ডের কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই একই কমান্ড পাত্তা না দেওয়ায় সেনাবাহিনী দিয়ে হাসিনাকে টিকায় রাখা যায়নি। এই কমান্ডের মূল উদ্দীপক কি? এর মূল উদ্দীপক হচ্ছে কারণের সঠিকতা, ন্যায্যতা, ইনসাফ, যেটাকে মিলিটারি ভাষায় বলে রাইটনেস অব দ্য কজ। এই রাইটনেস অব দ্য কজের অভাবে 24-এ শেখ হাসিনাকে সেনাবাহিনী, সৈন্যবাহিনী দিয়ে মিলিটারি লিডাররা রক্ষা করতে পারেনি। সেনাবাহিনী জনগণের পক্ষ নিছে বলে হাসিনা পালাই গেছে, সম্পূর্ণ ভুল কথা, শতভাগ মিথ্যা কথা। সমস্যা হচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরে রেখে যাওয়া ভারতের দালাল মিলিটারি লিডারশিপ কিভাবে কমান্ড পুনরায় প্রতিষ্ঠা করবে সেটা তাদের জানাই নাই। এই কারণে পুনরায় তারা ভারতের ফর্মুলার দ্বারস্থ হয়েছে। এরপরে আসে আর এক অধ্যায়, পিলখানা। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে তাদের দাসে পরিণত করার জন্য ভারতের সরবরাহকৃত পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়। সর্বপ্রথম তাপ ছিল পিলখানার হত্যাকাণ্ড। বিডিআরের সৈন্য দিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাকে হত্যা করা এবং সেনাবাহিনীর লোকজন দিয়া সেই হত্যাকাণ্ড দাঁড়ায় দাঁড়ায় উপভোগ করে দেখা, এটা ছিল প্রথম অপারেশন। সেটা অতি অনায়াসে সাফল্য লাভ করে। 2009 সালে ভারতীয় ফর্মুলা অভূতপূর্ব সাফল্যে আওয়ামী লীগ এর পরবর্তী ভারতীয় ফর্মুলা পূর্ণ বাস্তবায়ন শুরু করে। কি? দীর্ঘমেয়াদে ভারতের প্রতিনিধি আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা কুক্ষিগত করার জন্য সেনাবাহিনীকে পরিষ্কার করার কাজ শুরু করে। এর মূল নীতি ছিল একটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক একটা অপারেশন। এই অপারেশনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ক্ষতি করা, বাংলাদেশের সার্বভৌমত্বকে দুর্বল করা, বাংলাদেশকে ভারতের অধীনস্থ একটা রাষ্ট্র হিসেবে পরিণত করা এবং বাংলাদেশকে একটা অর্থনৈতিকভাবে অতি দুর্বল রাষ্ট্রে পরিণত করা। সেই সাথে অনন্তকাল পর্যন্ত এই অবস্থা জারি রাখার জন্য আওয়ামী লীগের মতো একটা ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশের ক্ষমতায় থাকার সবচেয়ে মূল প্রতিবন্ধক ছিল সামরিক বাহিনী। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবন্ধক ছিল বাংলাদেশের সামরিক বাহিনী। অন্য যে কোনো দেশের সামরিক বাহিনীর মতো বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধান শত্রু হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত, ন্যাচারাল। সামরিক বাহিনীর সদস্যদেরকে সরাসরি ভারতের দালালে পরিণত করাটা অপেক্ষাকৃত চ্যালেঞ্জিং। পিলখানার হত্যাকাণ্ড ঘটায় আওয়ামী লীগ বাংলাদেশ সামরিক বাহিনীকে সাফল্যের সাথে বার্তাটা দিতে সক্ষম হয়। স্বয়ং রাষ্ট্রপ্রধান নিজেই যদি শত্রু দেশের দালাল হয়, সেক্ষেত্রে দেশ রক্ষাকারী বাহিনীর যারা রাষ্ট্রপ্রধানের অধীনে পরিচালিত হয় তাদের দেশপ্রেমিক হওয়া সম্পূর্ণ অর্থহীন। এই মেসেজ ও বার্তা সেনাবাহিনীকে প্রদান করার পরে ভারতের প্রতিনিধি শেখ হাসিনার সামনে শেখ মুজিবের মতো জয় বাংলা হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনা যাতে নির্মূল করা যায় সেই জন্য দুইটা পন্থা অবলম্বন করা হয়। সেনাবাহিনী থেকে যোগ্য দেশপ্রেমিক, বিশেষ করে ব্যক্তিত্ব সম্পন্ন কর্মকর্তাদেরকে বের করে দেওয়ার প্রকল্প শুরু হয়। সেই কাজটা ভারতের বৎসতা স্বীকারকারী তৎকালীন সেনাপ্রধান জেনারেল মুবিন থেকে শুরু করে তার হাত দিয়েই শত শত সেনা কর্মকর্তা বিনা অপরাধে সেনাবাহিনী থেকে অপসারিত হয়। এদের মধ্যে 2009 সালে শেখ হাসিনাকে প্রকাশ্যে ভারতের দালাল হিসেবে শনাক্ত করে এবং পিলখানা হত্যাকাণ্ডের জন্য বিচার দাবি করে তাদেরকে বিশেষ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। পিলখানা হত্যাকাণ্ডের পর যে সমস্ত সামরিক কর্মকর্তারা সেনাকুঞ্জে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত হিসেবে চিহ্নিত করে, শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ায় বক্তব্য দেয়, সে সমস্ত কর্মকর্তাকে সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয়। তার কিছুদিন পরে মিথ্যা কেসে ফাঁসায় 5 জন সেনা কর্মকর্তাকে আয়নাঘরে নিয়ে নির্যাতন করে জেল দেওয়া হয়। এই দুই ঘটনার মাঝে অনেক যোগ্য কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ধারাবাহিক এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত সেনাবাহিনীকে ঠান্ডা করার জন্য করা হয়। এর মাধ্যমে 2009 সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের সরবরাহকৃত এক নীতিতে চলতে থাকে, সেটা হচ্ছে যোগ্যদেরকে খেদাও, অযোগ্যদেরকে উপরে উঠাও। হাসিনার সেনাবাহিনীতে যোগ্যতার একমাত্র মাপকাঠি হয় অযোগ্যতা। অন্যদিকে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের হাতে জয় বাংলা হয়ে যাওয়ার ঘটনা প্রতিহত করার জন্য সেনাবাহিনী এবং সেনাবাহিনীর বাইরে কয়েকটা ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। 1 নাম্বার, সেনাবাহিনীতে যোগ্য দেশপ্রেমী এবং বিশেষ করে ব্যক্তিত্ব সম্পন্ন সেনা কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অপসারণ করে দেওয়া হয়, অযোগ্যদের অধীনস্থ করে দেওয়া হয়, যাকে শুদ্ধিকরণ অভিযান বলে। 2 নাম্বার, শেখ মুজিবের মতো জয় বাংলা হয়ে যাওয়ার সম্ভাবনা এড়ানোর জন্য সংবিধান পরিবর্তন করা হয়, যাতে তাদের দৃষ্টিতে অবৈধভাবে ক্ষমতা হস্তান্তরের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দিকে নিয়ে যাওয়া হয়। 3 নাম্বার, শেখ মুজিবের বিচার, যুদ্ধাপরাধীদের বিচারকে দেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নিয়ে আসা হয়। 4 নাম্বার,
পরবর্তী প্রজন্মকে ভারতের দালালি সহজীকরণের উদ্দেশ্যে শিক্ষা ব্যবস্থাতে অভিন্ন ভারতের থিওরি ঢুকানো হয়। হ্যাঁ, সেনাবাহিনীতে পড়ানো হয় অভিন্ন ভারতের থিওরি। অন্যদিকে সেনাবাহিনীতে অযোগ্য লোকদেরকে যোগ্য লোকদের উপরে কর্তৃত্ব প্রদান করার কারণে উচ্চতর পদ পদবিতে অধিষ্ঠিত করার ফলে একটা সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক এফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে। ভারতের মনস্তাত্ত্বিক পরিকল্পনার অংশ অনুযায়ী অযোগ্যদেরকে ইচ্ছাপূর্বক যোগ্যদের উপরে বসানো হয়। এর কারণ হচ্ছে দুইটা। প্রথমত, অযোগ্য সেনা কর্মকর্তা যিনি নিজে যোগ্যতা বলে ওই পদটা পায়নি, নিজের যোগ্যতায় কখনো পদোন্নতি পাবে না, তাকে যখন তুলে উপরে আনা হয় সে তখন শেখ হাসিনার সেবাদাসে পরিণত হয়। সেই জন্য কদমবুসি জেনারেল তৈরি হয়। কিন্তু যোগ্য লোককে পদোন্নতি দিলে সে ধারণা করবে তার নিজের যোগ্যতায় তিনি পদোন্নতি পেয়েছেন, সে তো আর মাথা নিচু করে কদমবুসি করবে না। তাকে দিয়ে যে অনৈতিক রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করানো অনেক কঠিন হয়ে পড়বে। দ্বিতীয়ত, অযোগ্য ব্যক্তিকে যখন যোগ্যদের খবরদারি করতে দেওয়া হয় সেটা তার কাছে অনেকটা ভেড়া হয়ে বাঘের পালে নেতৃত্ব দেওয়ার মতো হয়। আর এই অযোগ্য ব্যক্তি তার পদ পদবি বাঁচায় রাখার জন্য সে যে কোনো ধরনের অনৈতিক কাজ করে বসবে, তাকে আদেশ দেওয়ারও দরকার পড়বে না। সে স্বতঃপ্রণোদিতভাবে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনকে টিকায় রাখার জন্য নিজে নিজে পন্থা বের করবে। তারপরে সেটা মনিব শেখ হাসিনার কাছে উপস্থাপন তো করবেই, নিজে কার্যকরীও করবে। প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে খুনি জিয়া। এই অযোগ্য লোকগুলোকে সেনাবাহিনীর প্রত্যেকটা স্তরে উচ্চ পর্যায়ে বসানো হয়েছে। মজার বিষয় হচ্ছে এই ধরনের রাষ্ট্রবিরোধী ভারতের দালালের সংখ্যা শুধুমাত্র সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আছে, এদের সংখ্যা অনেক কম। সেনাবাহিনীর অতি নগণ্য অংশ এরা। এই অতি নগণ্য উচ্চ পর্যায়ের অল্প কিছু লোক ছাড়া সেনাবাহিনীর বাকি সকল সদস্য, অফিসার, সৈনিক সকলেই দেশপ্রেমিক। ভারতের এই পরিকল্পনায় শেখ হাসিনার সকল রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল, গুম খুন করে জনগণকে ত্রাসের রাজত্ব সৃষ্টি করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা ছিল না। এই পরিকল্পনা মোতাবেক সবই ঠিক ছিল, কেবলমাত্র সমস্যা দেখা দিল 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। ভারতের ফর্মুলা মোতাবেক রাষ্ট্রবিরোধী সকল কার্যক্রম সেনাবাহিনী নীরব দর্শকের মতো প্রতিবাদবিহীন সায় দিয়ে যাচ্ছিল। আপাত দৃষ্টিতে তাই দেখা যাচ্ছিল, কিন্তু যখন আন্দোলন দমনের জন্য সেনাবাহিনীকে ব্যবহার করার প্রয়োজনীয়তা দেখা দিল তখন অযোগ্য লোকদের কমান্ড মানতে কেউ রাজি হইল না। কেননা ভারতের ফর্মুলায় সেনাবাহিনীকে নীরব দর্শকে পরিণত করা পদ্ধতি ছিল, কিন্তু সেনাবাহিনীকে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করার জন্য যে শক্তির প্রয়োজন সেটা হচ্ছে কমান্ড, তার শতভাগ অনুপস্থিতি ছিল। এইখানে কমান্ড ফেলিওর হয়েছে, সেই জন্যই জুনিয়র অফিসার এবং সৈনিকেরা কমান্ড মানেনি। অল্প কিছু ভেড়ার কমান্ড সংখ্যাগরিষ্ঠ বাঘ উপেক্ষা করতে পারছিল, সেই জন্যই বিপ্লব সফল হয়েছিল। সেনাবাহিনীতে কমান্ড একটা ভাবগত বিষয়, অতি শক্তিশালী বিষয়। সেটা কখনোই পদ পদবি দিয়ে অর্জিত হয় না। বেশি দূর যাওয়া লাগবে না, 24-এর গণবিপ্লবেই তো এর উদাহরণ আছে। অল্প বয়স্ক কয়েকজন অচেনা ছাত্রদের ডাকে সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসছিল, কারণ সেটা হচ্ছে কমান্ড। ঠিক যে কমান্ডের কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সে একই কমান্ড পাত্তা না দেওয়ায় সেনাবাহিনী দিয়ে হাসিনাকে টিকায় রাখা যায়নি। এই কমান্ডের মূল উদ্দীপক কি? এর মূল উদ্দীপক হচ্ছে কারণের সঠিকতা, ন্যায্যতা, ইনসাফ, যেটাকে মিলিটারি ভাষায় বলে রাইটনেস অব দ্য কজ। সেনাবাহিনীতে এই রাইটনেস অব দ্য কজ এর কারণেই সৈনিকেরা যুদ্ধকে প্রাণ দিয়ে দেয়, কিচ্ছু মনে করে না। মনে করে আমি ভালো কাজ করতেছি, মনে করে আমি দেশের জন্য কাজ করতেছি, এইটাই আসল কাজ, এটাই সত্য কাজ। মিলিটারি লিডারকে তৈরি করতে হয় রাইটনেস অব দ্য কজ। এইটাই বুঝাইতে হয় তাই সৈনিকদেরকে, যে যেই কাজ করতে যাচ্ছ তুমি আমি একসাথে, আমরা একসাথে জীবন দিয়ে দিব, কারণ এটাই আমাদের পবিত্র দায়িত্ব। এইটা যে বুঝাইতে পারে সেই লিডার হয়, সেই মিলিটারি লিডার হয়। কিন্তু ওদেরকে তো লিডার বানায়নি, বানাইছে তো লেসপেন্সার গুলাকে, জিয়ার মতো খুনিদেরকে। হাসিনা লেসপেন্সার গুলো মিলিটারি কমান্ডে রাইটনেস অব দ্য কজ কোনোভাবে প্রতিষ্ঠা করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। সেই কারণে রাইটনেস অব দ্য কজের অভাবে 24-এ শেখ হাসিনাকে সেনাবাহিনী, সৈন্যবাহিনী দিয়ে মিলিটারি লিডাররা রক্ষা করতে পারেনি। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে 24-এর বিপ্লবের পরে সেনাবাহিনীর সংখ্যাগরিষ্ঠ সদস্যরা অন্যান্য সরকারি প্রতিষ্ঠান এবং বাহিনীর মতো সেনাবাহিনীতেও হাসিনার এবং ভারতের দালাল সমৃদ্ধ যে লিডারশিপ, সেই লিডারশিপের পরিবর্তন চাইছিল। কিন্তু যেই লিডারশিপ কমান্ড ফেলিয়ারের কারণে হাসিনাকে রক্ষা করতে পারেনি, সেটাকে বেসামরিক মানুষের কাছে বুঝতে না দিয়া এইভাবে নিজেদেরকে উপস্থাপন করছে সেনাবাহিনী জনগণের পক্ষ নিছে বলে হাসিনা পালাই গেছে। সম্পূর্ণ ভুল কথা, শতভাগ মিথ্যা কথা।
সমস্যা হচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরে রেখে যাওয়া ভারতের দালাল মিলিটারি লিডারশিপ কিভাবে কমান্ড পুনরায় প্রতিষ্ঠা করবে সেটা তাদের জানাই নাই। এই কারণে পুনরায় তারা ভারতের ফর্মুলার দ্বারস্থ হয়েছে। ভারত থেকে আবার একই ফর্মুলা দেওয়া হয়েছে, সেইটাই ওয়াকার উগলাই দিচ্ছে। পিলখানা হত্যাকাণ্ডের পর যে সমস্ত অফিসার হত্যাকাণ্ড প্রতিহত সেনা অফিসারদের উদ্ধার করার প্রচেষ্টা করছিল, পরবর্তীতে বিচারের দাবিতে সরব ছিল এবং সেনাবাহিনীর অভ্যন্তরে বিশ্বাসঘাতকদের মুখোশ উন্মোচন করার চেষ্টা করছিল, তাদেরকে নজিরবিহীনভাবে শায়েস্তা করে পুরা সেনাবাহিনীকে ঠান্ডা করা হয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানের পর সেনাবাহিনীর সংখ্যাগরিষ্ঠ অংশই নির্মম নির্যাতিত সেনা কর্মকর্তারা সম্মানিত হোক এটা চাইছিল। কারণ এইটাই হয়তো ভারতের এজেন্ট হাসিনার দালাল সেরা কমান্ডের বিরুদ্ধে একটা বিজয়। হাসিনার আমলে ন্যায়ের পক্ষে অবস্থানকারীদের নির্যাতন কইরা সমগ্র সেনাবাহিনীকে যে শিক্ষা দিয়ে চুপসে রাখার ভারতীয় ফর্মুলা অবলম্বন করা হয়েছিল, সে একই ফর্মুলা আবারও প্রয়োগ করে সেনাবাহিনীর সামনে একটা নজির স্থাপন করার হীন প্রচেষ্টার পরিকল্পনা সেনাবাহিনীর ভিতর এখন হইতেছে। আমি যা খবর টবর জানছি আর কি, যে সমস্ত কর্মকর্তা হাসিনা আমলে নির্যাতিত হয়েছে তাদেরকে দিয়ে যৎসামান্য পদবি দিয়া সম্পূর্ণ অন্যায় অফিসারকে ধামাচাপা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনাটা মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়ে সম্পন্ন করায় সেনাবাহিনীকে এই বার্তা দেওয়া হবে যে যারা হাসিনার অনুগত ছিল তারা আজও উচ্চ মর্যাদায় আসীন আছে, আর যারা সত্যের পক্ষে ছিল তারা আজ কোথায় সেটা সেনাবাহিনীর সদস্যরাই তুলনা করে দেখুক। ভারতীয় ভীতি প্রদর্শনের এই একই ফর্মুলা আবারও প্রয়োগ কইরা নিকৃষ্ট একটা নজির স্থাপন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সংখ্যালঘু সেনা লিডারশিপ কর্তৃক সংখ্যাগরিষ্ঠ দেশপ্রেমিকদের উপরে কর্তৃত্ব স্থাপন করা। যে সমস্ত সেনা কর্মকর্তারা দেশপ্রেমিক ছিল, যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা সত্যিকারের দেশপ্রেমিক ট্রু লিডার ছিল সেনা অফিসার, তাদেরকে সম্মানিত করা হবে আমাদের সেনাবাহিনীর গৌরবকে পুনঃপ্রতিষ্ঠা করা। সেইটা করতে দিচ্ছে না হাসিনা আর ইন্ডিয়ার লেসপেন্সাররা। সেটা ইচ্ছা করে করতেছে, তারা দেখাইতে চায় দেখো আমরা ইন্ডিয়া পন্থীরা ভারতপন্থীরা এখনো কিন্তু সবল। কিসের হাসিনা পালাইছে তো কি হয়েছে, তোমরা দেখো এখনো নিচে ছিলা, আগেও নিচে ছিলা, এখনো নিচেই থাকলা। সুতরাং প্রফেসর ইউনূসী একমাত্র সেনাবাহিনীর সামনে দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন যে ন্যায়ের পক্ষ শেষতক বিজয়ী হয়। সেনাবাহিনীর সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সামনে সেনাবাহিনীর ন্যায়ের দেশপ্রেমিক সেনা সদস্যরা দিন শেষে যেন অবমূল্যায়িত না হয়। এখনই সময় হইতেছে বিবেকের কমান্ডে দাঁড়ানোর, ইনসাফের পক্ষ নেওয়ার। বন্ধুরা, আজ আমরা যে সত্যগুলা দেখলাম তাকে বলে ইতিহাস না, তা একটা আসমানি গর্জন যা বলে যাচ্ছে আর চুপ করে থাকার সময় নাই। এই সেনাবাহিনী গড়ে উঠছিল যুদ্ধের মাঠে, গড়ে উঠছিল ইনসাফের তাগিদে। বিবেকের ডাক শুনে মুক্তিযুদ্ধের সৈনিকেরা শৃঙ্খলার বাইরে গিয়া যুদ্ধ করছিল, কারণ তাদের বিবেকের কমান্ড বলছিল এই লড়াই ন্যায়ের, ইনসাফের, ন্যায্যতার। এই ঐতিহ্য, সেই ঐতিহ্য আজ আবার আপনাদের কাঁধে এসে পড়ছে। আপনাদের বিবেক কি আজকাল চুপ করে থাকতে বলছে? আপনাদের অন্তর কি দেখে না কিভাবে দেশের সার্বভৌমত্ব বিক্রি হয়ে যাইতেছে গুটি কয়েক সুবিধাভোগী ভারতের এজেন্ডাদের চাকরদের হাতে? কিভাবে সেনাবাহিনীর সম্মান ধুলায় মিশাই দিচ্ছে এই জেনারেলরা? কিভাবে জনতার মুখোমুখি দাঁড় করাই দিচ্ছে সেনাবাহিনীকে? যা তার কাজ না সেটা অযাচিতভাবে হস্তক্ষেপ করতেছে সেনাপ্রধান। এই কি ছিল সেনাবাহিনীর ভবিষ্যৎ, যার জন্য আপনাদের সেনা অফিসাররা পিলখানায় প্রাণ দিছিল? এই কি ছিল সেই পতাকা যার সম্মানে আপনারা শপথ নিয়েছিলেন? আজ যদি সেনাবাহিনীর ভাবমূর্তি ধ্বংস হয় তাহলে শুধু একটা বাহিনী না, পুরা জাতির আত্মমর্যাদা বিপন্ন হয়ে পড়বে। এই অপমান, এই দাসত্ব কি কেউ আজকে রুখে দাঁড়াবে না? সত্যকে না দেখার ভান করাও এক ধরনের অপরাধ, আর এই অপরাধের দায় কোনো জেনারেল নয়, ইতিহাস কিন্তু আপনাদের উপরেও চাপাবে যদি আপনারা এখনো চুপ থাকেন। আজ আবার ইনসাফ আপনাদের কমান্ড দিচ্ছে, আজ আবার ইতিহাস আপনাদের দিকে তাকায় আছে। আমি জানি আপনারা পদবি না আদর্শে বিশ্বাস করেন, আমরা জানি আপনারা হুকুমে না ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে শিখছেন। এখন সেই শিক্ষা কাজে লাগানোর সময়, সত্যের পতাকাকে বহন করার সময়। আপনারা না করলে আর কে করবে? সেনাবাহিনী রক্ষা করতে হলে অন্তর থেকে একবার আওড়ায় উঠতে হবে না, এইভাবে আমরা চুপ থাকবো না। এই চুপ করে থাকা মানে অন্যায়ের পক্ষে দাঁড়ানো, এই নীরবতা মানে দালালদের হাতে অস্ত্র তুলে দেওয়া, এই নির্লিপ্ততা মানে জাতির পিছনে ছুরি মারা। তাই বলতেছি ভাইরা আমার, উঠে দাঁড়ান, নিজের বিবেকের কমান্ড শোনেন। আপনার ইনসাফই হোক আপনার সাহস,
আপনার বিবেকই হোক আপনার অস্ত্র, আপনার সততাই হোক এই জাতির প্রতিরক্ষা। সেনাবাহিনী হয়ে উঠুক প্রকৃত সৈনিকের, প্রকৃত দেশপ্রেমিকের। এই দেশের মানুষ আপনাদের দিকে তাকায় আছে, এই সেনাবাহিনী আপনাদের অপেক্ষায় আছে, এই ইতিহাস আপনাদের নাম লিখে রাখবে। হ্যাঁ, এরাই ছিল সাহসের সৈনিক। জয় হোক বিবেকের, জয় হোক ইনসাফের, জয় হোক বাংলাদেশের, জয় হোক সৈনিক, জুনিয়র অফিসার আর জনতার মৈত্রী। ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রশংসা। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মধ্যে আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল পারস্পরিক রাজনৈতিক সমর্থন, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, অবকাঠামো উন্নয়ন এবং সামুদ্রিক অর্থনীতি। বাংলাদেশের প্রতি চীনের সম্ভাবনা ও বন্ধুত্বপূর্ণ নীতির উচ্চমাত্রার স্থায়িত্ব ও ধারাবাহিকতা রয়েছে এবং এটি বাংলাদেশের সমস্ত জনগণের জন্যই কার্যকর। শি জিনপিং শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলসে ইউনূসকে বলেন, গত বছরের আগস্টে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর থেকে চীনা কোম্পানিগুলো দেশটিতে তাদের বিনিয়োগের ধারা অব্যাহত রেখেছে। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন চীনে সফর করেন। বিশ্লেষকরা বলছেন, শুক্রবারের আলোচনায় চীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং দক্ষিণ এশিয়া প্রতিবেশীর প্রতি আন্তরিকতা অটুট রয়েছে। শি জিনপিং বলেন, চীন বাংলাদেশের সাথে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের উচ্চমানের উন্নয়ন এবং ডিজিটাল অর্থনীতি, সবুজ অর্থনীতি, সামুদ্রিক অর্থনীতি, অবকাঠামো নির্মাণ এবং পানি সংরক্ষণ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রস্তুত। এছাড়া বেইজিং দুই দেশের জনগণের মধ্যে বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রতি বৃদ্ধি করতে চায় বলে তিনি উল্লেখ করেছেন। ডক্টর ইউনূস বলেন, দুই দেশের উচিত যৌথভাবে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জোরদার করা এবং বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরণের জন্য আরও চীনা বিনিয়োগকে স্বাগত জানানো। তিনি বলেন, দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্ব বিদ্যমান, যেখানে পারস্পরিক বোঝাপড়া, পারস্পরিক সম্মান ও বিশ্বাস রয়েছে। বাংলাদেশ চীনের নির্ভরযোগ্য অংশীদার ও বন্ধু। বাংলাদেশ এক চীন নীতিতে দৃঢ়ভাবে সমর্থন করে এবং তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে বলে ডক্টর ইউনূস উল্লেখ করেন। শুক্রবার দুই দেশের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রাধিকারগুলোর মধ্যে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, মুক্ত বাণিজ্য ও সামুদ্রিক সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয় পক্ষ চীন বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনায় শীঘ্রই শুরু করবে এবং চীন বাংলাদেশ বিনিয়োগ চুক্তির অপটিমাইজেশন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর উপর গুরুত্ব আরোপ করেছেন। উভয় দেশে উচ্চমানের বাংলাদেশি পণ্য যেমন তাজা আম চীনে দ্রুত রপ্তানি বাস্তবায়নে একমত হয়েছেন। উভয় দেশ সামুদ্রিক বিষয়ে বিনিময় জোরদার করতে এবং উপযুক্ত সময়ে সামুদ্রিক সহযোগিতার বিষয়ে নতুন দফার সংলাপ আয়োজন করতে সম্মত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। ইউনূস বুধবার চীনের বার্ষিক বোয়া ফোরাম ফর এশিয়া সম্মেলনে অংশ নিতে পৌঁছান। চীনের ভাইস প্রিমিয়ার ডিং শুয়েংশিয়াং বৃহস্পতিবার হাইয়ান প্রদেশে বোয়াতে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভাইস প্রেসিডেন্ট হান জেং শুক্রবার বেইজিংয়ে তার সঙ্গে বৈঠক করেন। গত 15 বছর ধরে চীন বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার। কর্মকর্তারা জানিয়েছেন, গত আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে চীন। এই সময়কালে কমপক্ষে 14টি চীনা কোম্পানি বাংলাদেশে $23 কোটি বেশি বিনিয়োগ করেছে, যা টেক্সটাইল, পোশাক, ব্যাগেজ, জুতা, পরচুলা ইত্যাদি উৎপাদন খাতে বিস্তৃত। সম্প্রতি এক নিবন্ধনে চীনের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াওয়েন উল্লেখ করেন, গত মাসে বেইজিংয়ে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নাজমুল ইসলামের সঙ্গে সাক্ষাতে চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী সান ইয়াংডং বলেন, চীন সর্বদাই বাংলাদেশকে তার
পার্শ্ববর্তী কূটনীতির অগ্রাধিকারে রেখেছে এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে দৃঢ়ভাবে সমর্থন করে। শুক্রবার শি জিনপিং ইউনুসকে বলেন, উভয় দেশের উচিত রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস গভীর করা এবং একে অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়ে দৃঢ়ভাবে সমর্থন করা। চীন বাংলাদেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এবং দেশের পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ নিজস্ব উন্নয়ন পথ অনুসন্ধানে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন। এই বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী এবং চীন বাংলাদেশের জনগণের মধ্যে বিনিময়ের বছর হিসেবে পালিত হচ্ছে। ইউনুস বলেন, বাংলাদেশ এই 50তম বার্ষিকীকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী, যা দুই দেশের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের উন্নয়নে ভূমিকা রাখবে। সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।